নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আমাদের সারা দেশে আজকে
অনুরোধ রাখছি আপনারা সামনের দিকে এগিয়ে এসে সকলে নেতৃবৃন্দরা আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের নেতা কর্মীদের সামনে আজকে এই অভিযানের যে তাৎপর্য সেটা ব্যাখ্যা করার জন্য আমি অনুরোধ। জয় হিন্দ, বন্দে মাতরম। নিশ্চয়ই অবগত আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আহ্বানে সারা দেশব্যাপী আজকে প্রতিটা রাজ্যের রাজ্যপাল মহোদয়ের নিকট এক গণ অভিযানের মাধ্যমে স্মারকপত্র তুলে দেওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল, এই প্রতিনিধি দলে আমি এবং আমাদের প্রাক্তন বিধায়ক রাজ্যের জাতীয় উপজাতির নেতা দিবাচন্দ্র রামফল মহোদয়, আমাদের এই প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শিষ্ট মোহন দাস মহোদয়, আমাদের এই রাজ্যের লড়াকু নেতা জেলা পরিষদের নির্বাচিত সদস্য কৈলাসহর জেলার জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, আমরা চারজনের ডেলিগেশন রাজ্যপাল মহোদয়ের সঙ্গে মিলিত হয়ে যে স্মারকলিপি আমরা প্রদান করেছি, মূলত দুটি ইস্যু নিয়ে দেশব্যাপী আজকে এই গণ আন্দোলন সংগঠিত হয়েছে। ভারতবর্ষের বাইরে ভারতীয় শিল্পপতিদের, শিল্পোদ্যোগীদের তাদের সুনাম আজকে যেভাবে ক্ষুণ্ণ করে চলেছে, মোদি ঘনিষ্ঠ শিল্পপতি আদানি, যে আদানিকে আমেরিকার সরকার সেখানে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আমেরিকাতে প্রবেশ নিষিদ্ধ করেছে, যার প্রতারণা এবং আর্থিক দুর্নীতি সারা বিশ্বব্যাপী আজকে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে এই নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভারতবর্ষের অভ্যন্তরে বিভিন্ন ব্যবসায়ীরা, শিল্পোদ্যোগীরা এই বিষয়ে বিস্ময় প্রকাশ করছে যে ভারত সরকার সব জেনে বুঝেও শুধু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে ঘনিষ্ঠতার জন্য এই গুজরাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করছে না। এমনকি সংসদের ভেতরে বা বাইরে কোথাও এই নিয়ে বিরোধীরা আলোচনা করতে চাইলে সেই আলোচনাকেও অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে থামিয়ে দেওয়া হচ্ছে। তার উপযুক্ত যে জবাব নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী সংসদে এসে উনি দিতে সমর্থ নন। আমরা এখানে সমবেত হয়েছি নরেন্দ্র মোদীর ভারতবর্ষকে যেভাবে বিপদের মুখে ফেলে দিচ্ছেন তার প্রতিবাদ করতে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজভবন অভিযান করছি। সারা ভারতবর্ষে কংগ্রেস কর্মী এবং তার সাথে সাধারণ মানুষ রাজপথে রাজভবন অভিমুখে। আপনারা জানেন নরেন্দ্র মোদী সাহেব ক্ষমতায় আসার পরে থেকে গরিব মধ্যবিত্ত মানুষ আজকে সম্পূর্ণ বিপদের মুখে, অনাহার অত্যাহারের মানুষ আজকে বাস করছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। সমস্ত সম্পত্তি ভারতবর্ষের নরেন্দ্র মোদী সাহেব আদানির হাতে তুলে দিয়েছেন, কিচ্ছু বাদ নেই। রেল থেকে আরম্ভ করে, বিমানবন্দর থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, কয়লা খনি থেকে আরম্ভ করে, ওয়েল রিসিভ থেকে আরম্ভ করে, মাইন থেকে আরম্ভ করে ভারতবর্ষে এমন কোন সম্পদ নেই আজকে ভারত সরকার বলতে পারে যে আমি এই সম্পদের অধিকারী। গরিব মানুষের চিন্তা করে ইন্দিরা গান্ধী একসময় ভারতের ব্যাংক জাতীয়করণ করেছিলেন, আধুনিকতা বিলোপ করেছিলেন। আজকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সমস্ত প্রতিষ্ঠা আজকে আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমেরিকাতে আদানির বিরুদ্ধে অভিযোগ আপনারা জানেন, দীর্ঘদিন ধরে সর্বভারতীয় কংগ্রেস
রাহুল গান্ধীর নেতৃত্বে আদানির বিরুদ্ধে তথ্য সহকারে দুর্নীতির একের পর এক পাহাড় প্রমাণ উপস্থাপিত করেছেন, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সাহেব কোন ব্যবস্থা নিচ্ছেন না। আজকে আমেরিকাতে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ঘুষ দেওয়া, অনৈতিক কাজের জন্য অর্থ উৎপাদন করে অর্থ হস্তগত করার অভিযোগে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির বিরুদ্ধে আমেরিকা আদানির বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। উনি আজকে ভারতবর্ষে অবস্থান করছেন, কিন্তু ভারত সরকার নরেন্দ্র মোদী আজকে পার্লামেন্ট এ নিয়ে জবাব তুলছে সমস্ত বিরোধী দলের নেতারা, এমপিরা, কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আজকে পার্লামেন্টে একটা শব্দ করছেন না নরেন্দ্র আদানি সম্পর্কে। সারা ভারতবর্ষে আজকে একটা অরাজকতা অবস্থা। আমরা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি মনে করেন ওনার কার্যক্রমে মনে হচ্ছে মণিপুর ভারতের অংশই না। সেখানে আগুনে জ্বলছে আজকে বছরের উপরে হাজার হাজার মানুষ বিরোহী, শত শত মানুষ দোষীরা একের পর এক খুন হচ্ছে। সেখানে নরেন্দ্র মোদী সাহেব মণিপুর নিয়ে মণিপুরবাসীর নিরাপত্তার জন্য, মণিপুরবাসীর ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য নরেন্দ্র মোদী সাহেব পার্লামেন্টে একটা কথা বলেন না। উনি আমেরিকা থেকে আরম্ভ করে, বিদেশ থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভোটের জন্য উনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু উনি মণিপুরের মানুষের যে দুঃখ দুর্দশা সেটাকে দেখার মতো, তার ব্যবস্থা করার মতো কোন চিন্তা ওনার নেই। ওনার শুধু ক্ষমতা চাই, আর সে ক্ষমতা ধরে রাখতে গিয়ে উনি ভারতবর্ষকে অন্ধকারে ছেড়ে দিচ্ছেন। উনি আজকে ভারতবর্ষে কংগ্রেসের তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে উনি মুছে দেওয়ার চেষ্টা করছেন। উনি জানেন ভারতবর্ষের যে আত্মত্যাগ বলিদান কংগ্রেসের ডাকে ভারতবর্ষের সহস্র মানুষ কারাগার বর্জন করছে, আত্মহত্যা প্রাণদণ্ড দণ্ডিত হয়েছে। আজকে সেই ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে, কারণ নরেন্দ্র মোদী জানেন ভারতবর্ষের বুকে ওনার বিজেপি সম্পর্কে বলার মতো ভারতবর্ষের মানুষের কিছু নেই। ভারতবর্ষের বিজেপি ভারতবর্ষকে গঠন করার জন্য, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম অর্জন করার জন্য বিজেপির একটা নেতার নাম বলতে পারবো না যে একদিনের জন্য প্রতি ব্যয় করেছে। সেই জন্য আপনারা দেখেছেন আজকে আমাদের বিশেষভাবে মনে হচ্ছে ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা। পাশের বাংলাদেশ আপনারা জানেন, পাকিস্তানের সৈন্যবাহিনী, পাকিস্তানের শাসক যখন বাংলাদেশের উপর অসহ্য নির্যাতন করত, বাংলাদেশ তখন ভারতের সাহায্য চেয়েছিল স্বাধীনতার পাকিস্তান থেকে মুক্ত হতে, স্বাধীনতা চেয়েছিল। ইন্দিরা গান্ধী ভারত পৃথিবী জুড়ে সে জনমত গঠন করেছিলেন এবং সৈন্যবাহিনী পাকিস্তানের সৌজাকে ৯২,০০০ সৌজাকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন এবং বাংলাদেশ ইতিহাসে পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান পেয়েছে। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের অধিকার নিয়ে বাঁচতে শিখেছিল। আজকে সেখানে সেই হাসিনাকে উচ্ছেদ করার সাথে সাথে আজকে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে রেহাই দেওয়া হচ্ছে না। তাদের শত শত মহিলাদেরকে আজকে তাদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, খুন করা হচ্ছে, তাদের বাড়িঘর চালিয়ে দেওয়া হচ্ছে। তারা বাংলাদেশ থেকে আত্মনাদ করছে ভারতের উদ্দেশ্যে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। ইন্দিরা গান্ধী আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল, আজকে আমরা বিভিন্ন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে কোন রকমের উচ্চবাচ্য উঠে শোনা যাচ্ছে না। আবেদন, অনুরোধ, যে অত্যাচার হচ্ছে, ভারতবর্ষ এমন একটা দেশ, সেটার তুলনায় বাংলাদেশ ভারতবর্ষের একটা রাষ্ট্রের যে জনসংখ্যা তার থেকেও কম, অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্ট নিয়ে কথা বলছেন না, কোন কার্যকরী ভূমিকা গ্রহণ করছেন না। মানুষ আজকে বিভিন্ন বাংলাদেশে সেটার চাপ থেকে, সেটার প্রভাব থেকে আমরা মুক্ত নই, আমাদের উপরে চাপ পাচ্ছে। কিন্তু আজকে মুক্তিগামী মানুষ হাহাকার করছে, চিৎকার করছে, নরেন্দ্র মোদী সাহেব একটা উচ্চবাচ্য উঠছে না, কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আজকে আমরা মনে করি এবং স্মরণ করি ইন্দিরা গান্ধী যদি আজকে থাকতেন, ইন্দিরা গান্ধীর আজকে বাংলাদেশকে সমস্ত শিক্ষা দিত। আমরা রাজনীতিও দেখেছিলাম, শ্রীলঙ্কা যখন উগ্রপন্থা মাথা চাপা দিয়ে উঠছিল,
শ্রীলঙ্কাতে সেনাবাহিনী পাঠিয়ে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেটাকে কিভাবে দমন করেছিলেন, আজকে আমরা তার অভাব মনে করছি। আদান করতে পারবেন না, কাঠমানি যদি না দেন, ওদেরকে যদি অর্থনীতি বা ওদের ডিমান্ডটা ফুলফিল না করেন, এইভাবে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ আজকে দিশেহারা, কর্মচারী আজকে বেকার সমস্যা, হাজার হাজার পদ শূন্য হয়ে গেছে সরকারের, একটি পদ পূরণ করা হচ্ছে না, মানুষ হাহাকার করছে, যুবকেরা রাস্তায় নামছে, অনশন করছে, ধর্নায় করছে, আজকে সেখানে কোনো প্রতিকার নেই। দর্শন, নারী দর্শন নিত্যকালের ঘটনা, প্রত্যেক দিনের ঘটনা, পত্রিকা খুলে দেখবেন কোথাও না কোথাও নারীদের উপর অত্যাচার হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলে আর্টিকলের একটা মেয়ের উপর ধর্ষিত হয়েছিল, সারা ভারতবর্ষ কংগ্রেস থেকে সমস্ত মানুষ ধিক্কার জানিয়েছে, সেটাকে বিজেপি সেখানে রাজনীতি করেছে। ত্রিপুরা রাজ্যে এই যে দিনের পর দিন দর্শন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, একটা কথা বলছে না, কোনো প্রতিবাদ নেই। তাই আমি বিশ্বাস করি আজকের এই সমাবেশ, এর মধ্যে যে যুবকরা আপনার সামিল হয়েছে, আমি বিশ্বাস করি সামনের দিনে আপনাদের ঐক্য, আপনাদের লড়াই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের পতন ঘটাবে, এখানে কংগ্রেস সরকার গঠিত হবে। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ বক্তব্য শেষ করছি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বান আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজভবন অভিযান সংগঠিত করেছে মূলত দুটো দাবির উপর। এক হচ্ছে গৌতম আদানি সাহেব, তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে ঘুষ দেওয়ার অভিযোগ, অর্থনৈতিক কেলেঙ্কারি, বিভিন্ন করাপশনের অভিযোগে তার সঠিক তদন্তের দাবি। আরেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, 1 বছরের উপর আগুন জ্বালিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, স্টেট স্পন্সর্ড দাঙ্গা, আজও আগুন দাউ দাউ করে জ্বলছে, থামবার কোন লক্ষণ নেই। দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব 1 মিনিটের জন্য মণিপুরে পদার্পণ করেননি, যথার্থ ভূমিকা নিচ্ছেন না। ওখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ভারত সরকার তার কোনো ভূমিকাই নেই। এমন একটা পর্যায়ে এখন চলে গেছে মণিপুরের পরিস্থিতি, সরকার বদল হলেও, ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করলেও, কিংবা যে কোনো পদক্ষেপই সরকার গ্রহণ করুক না কেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই আগুন আর থামবে বলে মনে হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের কাছে, প্রত্যেকটি ভারতীয় কাছে একটা চিন্তার বিষয়। ন্যাশনাল মিডিয়াগুলোতে এই সংক্রান্ত কোন নিউজ কিংবা ডিবেট কিংবা চর্চা হয় না। কি নিয়ে চর্চা হচ্ছে? হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এটাই তো চর্চার বিষয় এখন ন্যাশনাল টিভিগুলোতে। জাতীয় কংগ্রেস যখন সরকার ছিল, ইউপিএ 1 ইউপিএ 2, আমরা শুনেছি বিভিন্ন স্কিম ঘোষণা করেছে। আপনারা জানেন, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, তথ্য জানার অধিকার, বনাধিকার, স্বাস্থ্যের অধিকার, একের পর এক কাজের অধিকার মানুষকে সমৃদ্ধ করেছে এই সমস্ত ঘোষণার মাধ্যমে। আর বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার একটাই তাদের স্কিম, ভারত খোদাই অভিযান, ভারত খোদাই স্কিম। যেখানে মসজিদ দেখছে, খোদাই কোনো মন্দির পাবে।
তাজমহল খোদাই করো মন্দির, আজমের শরীফ খোদাই করো মন্দির, সারা ভারতবর্ষ জুড়ে এখন খোদাই অভিযান চলছে। একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, 80% উপর জনগণ হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের বাসস্থান আমাদের ভারতবর্ষ। এই কমনের ফিলিংস ভালোভাবে ইনডিউস করে যাতে ভোটের লাভ পাওয়া যায়, এই একটা লক্ষ্য নিয়ে সরকার, তার প্রতি মিডিয়া এই সমস্ত কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। অথচ আমাদের নেতা কিংবা কংগ্রেস দলের যে মূল ইস্যু সামনে, বেকারত্বের জায়গা, নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি, ইনফ্লেশন, সাধারণ জিনিস, শাক সবজি, তেল ডাল থেকে শুরু করে জীবনদায়ী মানুষের নাগালের বাইরে, মানুষের অর্থনীতি বিকশিত হচ্ছে না, দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম সেগুলো বাড়ছে না, ধনী এবং গরিবের মধ্যে দিনকে দিন ফারাকটা বেড়ে যাচ্ছে, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, কাঁচা তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল প্রায় 34 টাকা, 34 US ডলার, তখন আমরা দেখি আমাদের দেশে, আমাদের রাজ্যে প্রায় 100 ডিজেল এবং পেট্রোল, কেরোসিন 100 টাকার উপর। আজকে দিন আয়েঙ্গে, আজকে দিন লায়েঙ্গে, যার বক্তব্য ছিল এই দেশবাসীর কাছে, তার প্রতিজ্ঞাবদ্ধ ছিল, কি আজকে দিন পেলাম আমরা? 415 টাকা গ্যাসের সিলিন্ডার এখন কত দিয়ে কিনছে? তেল যখন আমাদের পেট্রোল ডিজেল এই 50-60 টাকা ছিল, सिलेंडर गैसेस सिलेंडर जब 415 টাকা ছিল, बहुत हो गए महंगाई के बाद, आपकी बार बीजेपी सरकार ये तो दावा ছিল। দেশটা বসা তুলে যাচ্ছে বন্ধুরা, যাই মূলত যে ইস্যুটা দিয়ে নিয়ে আজকে আমাদের এই রাজভবন অভিযান সারা দেশব্যাপী প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরিতে অন্যতম দাবি হচ্ছে গৌতম আদানি তার যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি সুষ্ঠু তদন্তের দাবি। গৌতম আদানি কে ছিল? ভারতবর্ষের ধনীদের র্যাঙ্কিং এ অনেক কিছু স্থান ছিল। নরেন্দ্র মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার, তখন থেকে তার খেলা শুরু হয়। নরেন্দ্র মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার, গুজরাটে তাকে বন্দর পোর্টের জায়গা মাত্র 32 টাকা পার স্কোয়ার মিটারের জায়গা মোদী সাহেব তাকে দিয়েছে। কোথাও কোথাও 1 টাকা স্কোয়ার মিটার জায়গা আদানিকে দিয়েছে। অথচ টাটা গোষ্ঠী, মারুতি সুজুকি গোষ্ঠী থেকে শুরু করে অন্যদের যে জায়গা দিয়েছে, প্রায় 1200-1000 টাকার উপর পার স্কোয়ার মিটার জায়গা ওদের কাছে বিক্রি করেছে। সহজ সরল দরে, সস্তা দরে গৌতম আদানির কাছে নৌ বন্দর পোর্টের জায়গা হস্তান্তর করবে। এই থেকে তার উত্থান। আগে কি ছিল? এই আদানির হাওয়াই জাহাজ করে দেশ বিদেশ ঘুরতেন এই নরেন্দ্র মোদী সাহেব, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী যখন হলেন, তখন দেখলাম নরেন্দ্র মোদী যখনই যান বাংলাদেশ, তার কিছুদিন বাদে আদানি যায়, কন্ট্রাক্ট সাইন হয়। শ্রীলঙ্কায় আমাদের নরেন্দ্র মোদী সাহেব যান, তার কিছুদিন বাদে গৌতম আদানি পৌঁছেন শ্রীলঙ্কায়, ওখানে কন্ট্রাক্ট সাইন হয়। নরওয়ে যান, কেনিয়ায় যান, অস্ট্রেলিয়ায় যান, সুইজারল্যান্ড যান, ঠিক কিছুদিন পরে গিয়ে হাজির হন গৌতম আদানি এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চাপে তাকে এই সমস্ত দেশগুলো তাকে বিভিন্ন এই সোলার এনার্জি, পাওয়ার কন্ট্রাক্ট, কোথাও কোথাও কয়লা রপ্তানির জন্য আদানি সাহেবকে কন্ট্রাক্ট,
এই সমস্ত ডিফেন্সিভ, ইসরায়েলে যান ডিফেন্সিভ কন্ট্রাক্ট, এই সমস্ত কন্ট্রাক্ট গুলো এই আদানি সাহেবকে ওই সমস্ত রাষ্ট্রের তরফ থেকে প্রদান করা হয়। সমস্যাটা কি হচ্ছে? আজকে যেই করে এই যে বিদ্যুৎ বাসর বৃদ্ধি হলো আমাদের রাজ্যে, সারা দেশে বিদ্যুৎ, আমাদের রাজ্য হচ্ছে র্যাঙ্কিং এ 7 নম্বর স্থানে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার ইউনিট। যদি বিদ্যুৎ আমরা ধরি, ত্রিপুরা হচ্ছে ভারতবর্ষের মধ্যে 7ম স্থান। প্রথম হচ্ছে মহারাষ্ট্র, তারপর মধ্যপ্রদেশ, আমাদের আগে বিহার রয়েছে, আমরা 7th স্থান। কারণটা কি? এই যে সোলার যে এনার্জি, এটার একটা সংস্থা রয়েছে এসিসি, একটা প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিং রয়েছে দিল্লিতে। এরা এই সোলার এনার্জি গুলো কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে এই আদানি সাহেবের ফার্ম উঁচু দরে, যেখানে আমাদের পার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে যেই টাকা লাগে তার 4 গুণ 5 গুণ টাকা খরচ করছে আপনার উপর, গ্রাহকদের উপর। রেজাল্টিং এ এই যে পার যে ইউনিট বিদ্যুৎ আজকে দেশবাসী আজকে বেশি দরে আমাদের বিদ্যুৎ কিনতে হচ্ছে, যার প্রেক্ষিতে তার প্রভাব এখন শুধু ভাববেন না ওই অন্ধ্রপ্রদেশ কিংবা ছত্তিশগড় কিংবা উড়িষ্যার বিদ্যুৎ বাসর বৃদ্ধি। এখন তো আপনারা জানেন ট্রেডিং হয়, আমাদের পুজোর সময় যখন অতিরিক্ত বিদ্যুৎ আমাদের দরকার তখন আমাদের বিদ্যুৎ কিনতে হয়। আমাদের বিদ্যুৎ গুলো ওই সমস্ত ট্রেডিং এর মাধ্যমে যখন কিনি, উঁচু দরে আমাদের পার ইউনিট আমাদের কিনতে হচ্ছে। এবং এটা ঘাটতি মাসুল আমাদের প্রত্যেকজন গ্রাহককে, এই যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হলো তার ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট হচ্ছে কি ওই বিদ্যুৎ মাসুল যে আদানি সাহেব তার কোম্পানিগুলো যেভাবে দর বাড়িয়েছে তাদের মুনাফা ওঠার জন্য এর ভরপাই করতে হচ্ছে আম গ্রাহককে। আজকে শেল কোম্পানিরা বিভিন্ন জায়গা, মরিশাস বলুন, ভারতবর্ষের মধ্যে এখন সবচেয়ে বড় লোক হচ্ছে আদানি সাহেব। জানেন তার ট্যাক্সে কত দেন? প্রথম 20 জনের মধ্যে হাইয়েস্ট ট্যাক্স পে 20 জন কর্পোরেটের মধ্যে আদানি সাহেবের স্থান নাই, মানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে। যখনই আদানির উপর টার্গেট আনা হয় আমরা তখন দাবি করি সুস্থ তদন্ত বলে, না এই ভারতের রত্ন এই বেকারদের বাঁচাচ্ছে। টোটাল আদানি গ্রুপের মধ্যে কত সংখ্যক ভারতীয় চাকরি করছে জানেন? 23,000, মাত্র 23,000, 23,000 ভারতীয় এই আদানি সংস্থার বিভিন্ন কার্যকাণ্ড কারখানার সঙ্গে 23,000 আনএমপ্লয়েড ইউথ দে হ্যাভ বিন এমপ্লয়েড আন্ডার আদানিস বিভিন্ন এই কোম্পানির আন্ডারে। সেই জায়গায় টাটা বলুন, রিলায়েন্স বলুন, 3.5 লক্ষ টাটা, রিলায়েন্স 3,26,000 এমপ্লয়ি, অন্যান্য যে কর্পোরেট জগতে রয়েছে লক্ষ লক্ষ এমপ্লয়ি, কিন্তু আদানির ক্ষেত্রে মাত্র 23,000। সে ভারতবর্ষের মধ্যে কর্পোরেট জগতে প্রথম 25 জন ট্যাক্স পেয়ার হিসেবে তার কোন স্থান নেই। লুটে নিচ্ছে ভারতটাকে, লুটে নিচ্ছে ভারত থেকে। এবং এই যে ভারতের জনতা পার্টির আস্ফোরণ, অর্থনৈতিক আস্ফোরণ দেখছেন, কোথেকে আসছে টাকাগুলো? এই টাকাগুলো এই আদানির মতো কর্পোরেট জগৎ থেকে এই টাকা আসছে। শুনলাম এই 20 কোটি টাকা নাকি এই নতুন নগর যা ভূমি পূজা করতে আসছেন উড়িষ্যা, তার মতো পরশু আসবেন, ওখানে ভূমি পূজা করবেন। 20 কোটি টাকা দিয়ে নতুন নগরে একটা ভারতীয় জনতা পার্টির একটা জায়গা কিনেছে, এখন অফিস নির্মাণ করবে 4 কানি জায়গা। ভাবতে পারছি কোথেকে আসছে টাকাগুলো? সারা প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি রাজ্যে, ইউনিয়ন টেরিটরিতে একই অবস্থা।
এই যে ইলেকশন ম্যানিপুলেশন কোথেকে আসছে এই টাকাগুলো? এই আদানির মতো লোকদের খাইয়ে দিচ্ছে আমার আপনার পকেট কেটে, ট্যাক্স ফাঁকি দিয়ে রোজগার করার সুযোগ করে দিচ্ছে, তারা টাকা দিচ্ছে। আর আমার নেতা একটাই বক্তব্য, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করো। যখন আমরা এই দাবি করি, তখন বিজেপির তরফ থেকে টুইটারে হ্যাশট্যাগ উই স্ট্যান্ড বিসাইড আদানি, টুইটার হ্যাশট্যাগ উই স্ট্যান্ড বিসাইড আদানি। ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তা এই হ্যাশট্যাগের মধ্যে তাদের কমেন্ট দিচ্ছে, আদানি কে সাথ হাম লোগ খড়ে হ্যাঁ, আদানি কে সাথ হাম লোগ খড়ে হ্যাঁ। আদানি বাঁচাও দেশ বাঁচাও হচ্ছে এদের মূল স্লোগান। আর আমরা বলছি যে আদানি যে অন্যায় ভাবে যে অর্থ উপার্জন করছেন, আজকে কি হিন্ডেনবার্গ রিপোর্ট জেপিসি মান করেছি আমরা না, এলদোল নেই। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? রিলেশনশিপটা কি নরেন্দ্র মোদী এবং এই গৌতম আদানির মধ্যে কি রিলেশন, এমন কি দুর্বলতা? তারপরে এখন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকা FBI তার বিরুদ্ধে তদন্ত ক্রমে ইউএস কোর্ট তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ফিরিস্তির আজকে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। কেন? ঘুষ দিয়েছে। কাকে দিয়েছে? বিভিন্ন অফিসারদের, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের। কোথায়? উড়িষ্যা, কোথায়? অন্ধ্রপ্রদেশ, কোথায়? ছত্তিশগড়ে, বিভিন্ন জায়গায়। কি ওই যে SEC যেটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে সোলার এনার্জি কর্পোরেশন তার থেকে বিদ্যুৎ ক্রয় করবে, তাদেরকে মোটা অঙ্কের প্রায় 2000 কোটি টাকার ঘুষের অভিযোগে আজকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ইন্ডিপেন্ডেন্ট মানে ধরুন একটা চার্জশিটের মতো ওখানে জমা পড়েছে কোর্টে। এই ব্যাপারে আমরা আলোচনা চাইছি, এই ব্যাপারে দেশের মধ্যে আমরা তদন্ত চাইছি। কোন হেলদোল নেই। ভারতীয় জনতা পার্টি যখন আমরা ডিমান্ড করি, আমি বুঝি না হাও ভারতীয় জনতা পার্টি, তাহলে এই মেরুদণ্ডই যদি নষ্ট হয়ে পড়ে, কলেজগুলোতে ইউনিভার্সিটি কি 60% গ্রেস মার্ক দিয়ে পাশ করানো লাগে। কোন রাজ্যের মধ্যে আমরা আছি বন্ধুরা? সব ফেলে পাশ করানো লাগে, রাস্তাটুকু করে না হইলে কি করবো? পাশ করাই দে, পাশ করাই দে। তো কি প্রোডাক্ট তৈরি হইতেছে আমাদের রাজ্যে? এই কথাগুলো যখন বলি, এই কথাগুলো করলে কি হয়? ওই ব্যাংক থেকে লোন নিয়ে ওই তারিখ আটকায় রে, কলেজ চুরিটা, ওই তারে নোটিশ দে, হোস্টেল থেকে উৎখাত করার নোটিশ দে। আমার রাস্তায় কি চাইবো? ওই কি কিছু নাই। आई इन पॉलिटिक्स फॉर द पीपल ऑफ द स्टेट। मैं जब तक जिंदा हूं, मैं हमेशा सच को सच बोलने वाला मैं से हूं, और मैं ये हमारे कैरेक्टर में है। मैं वो बता के रहूंगा, चाहे वो गुस्सा का कारण मुख्यमंत्री है और दूसरा कोई मंत्री में गुस्सा का कारण हो, कोई आता जाता नहीं। তার সেম কার্ডে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন নেতারা তার পক্ষে সপক্ষে বক্তব্য রাখতে শুরু করেন। ভারতীয় বিজনেসম্যান আমেরিকা পিছনে লেগে গেছে। আজকে তো বলতে পারি না আমরা। যদি আমরা বলতাম ওই হর্ষদ মেহতা বলুন, মেহচস্কি বলুন, ওই বিজয় মালিয়া বলুন, এদের বিরুদ্ধে যদি আমরা যদি টুইটারে লিখতাম উই স্ট্যান্ড বিসাইড বিজয় মালিয়া, উই স্ট্যান্ড বিসাইড নীরব মোদী, উই স্ট্যান্ড মেহুল চোকসি, আমরা যদি লিখতাম কি হতো? তাহলে এই দুর্বলতাটা কোন জায়গায়, এটা এক্সপোজ করা দরকার। কোথাও কোন টেলিভিশনে, ন্যাশনাল টেলিভিশনে আলোচনা করবেন না, কারণ অল ন্যাশনাল টেলিভিশন গুলোতে এখন গৌতম আদানির মেজর শেয়ার প্লে করছে। এনডিটিভি ক্রয়, এনডিটিভি আগে কথাবার্তা শুনি, কথাবার্তা বল, এনডিটিভি ক্রয় করে নিয়েছে। সমস্ত ন্যাশনাল মিডিয়া গৌতম আদানির শেয়ার।
কিসের বিজনেসম্যান ভাই? এয়ারপোর্ট প্রথমে 6টা, তারপর মহারাষ্ট্র জিভিকে একটা কোম্পানি, তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে তার পুরো শেয়ারটা গৌতম আদানি ক্রয় করে নিল। এখন 7 এয়ারপোর্টস চালাচ্ছে প্রফিট মেকিং। এটা সরকার অধীনে ছিল, এটা সরকার প্রফিট মেকিং বডি ছিল। সেই জায়গা থেকে প্রাইভেটাইজেশন করে এই 7টা এয়ারপোর্ট গৌতম আদানিকে দিয়ে দিল। এবার গৌতম আদানির আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তারা ওই যে ক্লজ, সেই ক্লজটাকে কমিট করে দিল যে আগে কোনো এক্সপিরিয়েন্স দরকার হবে না। একটা লোককে পাই দিতে গেলে 4 দরকার সবটাই করে বেড়াচ্ছে। কিসের দুর্বলতা এত? ট্রেন, রেলওয়ে গৌতম আদানি, ডিফেন্স ইসরায়েলের সঙ্গে চুক্তি গৌতম আদানি, কয়লা, যেটা ভারতবর্ষের যে কয়লা আমরা উৎপাদন করি 1 মেট্রিক টন বোধ হয় 1000 না 2000 টাকা করে ওই এনটিপিসি তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা ক্রয় করে। আপনারা জানেন এই গৌতম আদানি কয়লা কম দামে কিনে বেশি দরে বাধ্য করেছে এনটিপিসি যাতে কিনে 17,000 পার মেট্রিক টন ক্রয় করতে বাধ্য করেছে। সরকার মোদী সাহেব বলে দিয়েছে, পাওয়ার মিনিস্টার বলে দিয়েছে ক্রয় করতে বাধ্য। টাকা যাচ্ছে কার? মুনাফা হচ্ছে কার? ভুগছে কারা? আম জনসাধারণ। এই ব্যাপারে আমরা আজকে এখানে এসেছি ডেপুটেশন দিতে। আমি জানি এটা কিছু হবে না, আমাদের মহামান্য রাজ্যপালের ঘাড়ে কটা মাথা। সে কি করবে মেমোরেন্ডাম দিয়ে? সে জাস্ট একটা रिपोर्ट देवे যে आज कांग्रेस के तरफ से हमारा एक 5 प्रतिनिधि दल मेरे पास आया था, वो लोग मेमोरेंडम हैंड ओवर करके गए, একটা रिपोर्ट জাস্ট পাঠিয়ে দেবে, বলতে নেই। দ্যাটস অল। আমাদের কথা হচ্ছে আমরা আম জনসাধারণের কাছে জিনিসটা নিয়ে যেতে চাইছি। যেহেতু মিডিয়া দেখাচ্ছে না, খবরের কাগজ, অধিকাংশ খবরের কাগজে এর ব্যাপারে কোনো খবর নেই, মানুষ বোঝেও না। मालूम भावे आज राहुल गांधी पार्लियामेंट में सिर्फ गौतम अदानी करके क्यों चिल्ला रहा है? राहुल गांधी सिर्फ से ये संविधान को लेके क्यों हल्ला मचा रहा है? मनुष्य भावे হয়তো মনে মনে ভাবে হয়তো পারে, কিন্তু এগুলো যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উই আর এফেক্টেড, আমরা প্রত্যেকজন এফেক্টেড। এটা মানুষ এত সহজে মানুষ বোঝে না। কাজে আমরা এসছি মানুষের পাশে, মানুষের দরবারে নিয়ে যাওয়ার জন্য। যে দেখুন এই চলছে, এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি। একটা একচেটিয়া পুঁজিপতি ক্রনিক ক্যাপিটালিস্ট আছে, গ্রাস করছে ভারতবর্ষের জিডিপি। যার প্রেক্ষিতে ধনী, আমরা ভারতবর্ষের সংবিধানে সমাজতন্ত্রের কথা বলে যে ধনী এবং গরিবের মধ্যে ডিফারেন্সটা আস্তে আস্তে কমানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে। The rich are getting richer day by day। जो अमीर लोग हैं और अमीर बन रहे हैं, जो गरीब है और भी गरीब। मतलब एक gap is widening, gap between the rich and the poor gradually widening। এটা মারাত্মক, কিন্তু আগামী দিনে বিশাল বড় এফেক্ট পড়বে আমাদের প্রত্যেকের জীবনে। কাজে এই টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ ইচ এন্ড এভরি কমন ইন্ডিয়ান সিটিজেন। কি এই যে এখানে তামাশা করে গেল কিছুদিন আগে এই বাংলাদেশের ভিসা অফিসে এসে ভাবখানা এরকম যে সাংঘাতিক হিন্দু দল দিয়ে এরা, জানেন এদের আসল মতলব? নয়তো পাওয়ারে যাওয়ার জন্য মানুষের অন্যায় রাস্তা অবলম্বন করে, আর আমরা পাওয়ার ছাইরা আইছি। কি প্রমাণ রাখে যে পাওয়ার और माल रैंक उपार्जन करा, which is not our political, that is not in our plan। আমি অনুরোধ করবো এখানে যারা पुलिस स्टेशन मेरे दोस्त यहाँ पे जो है, हमें खूब कष्ट है इस वर्दी का आज मान सम्मान नहीं। I don't blame you। The fact of the matter is you are under immense pressure। आपके ऊपर दबाव है।
আপনাদের সামনে অন্যায় সংগঠিত হয়, यू आर हेल्पलेस। जो शपथ आपने ली थी इस वर्दी पहनने के समय, आप अपने दिल से पूछो, क्या उसका लाज रख रहे हो आप लोग? इस वर्दी का लाज रख रहे हो आप लोग? ये अपमान नहीं है क्या? कहां से कब तक इस दबाव में रहोगे आप लोग? आंसू पूछने वाला कोई नहीं है। अरे मैं तो मुख्यमंत्री मानिक साहब की जगह पे मैं होता, आज अगर मैं वहां पे रह जाता, क्यों आया मैं छोड़कर? मुझसे नहीं होगा। ये त्रिपुरा का पैसा चोरी करके उन हायरर्स को खुश करने के लिए मैं इसलिए पॉलिटिक्स में नहीं हूं। मैं थूक के आया। जहां न्याय मिलेगा, जहां न्याय हम दिलवा सकते हैं, उस रास्ते पे हम लोग चलेंगे। ये हमारा शपथ, इसे कारण हम लोग छोड़ के आया। ये हकीकत है, ये असलियत है। तो मैं जो कह रहा था, आप अपना दिल से पूछो कि कब तक ये सब अन्याय सहोगे? हाउ लॉन्ग विल यू विथस्टैंड ऑल दिस इलीगल प्रेशर दैट हैज बीन माउंटेड अपॉन यू? इनफ ऑफ इनफ इज इनफ। আমি আজকে আপনাদের মাধ্যমে বন্ধুরা, ইলেকট্রনিক বন্ধুদের, যারা এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরা মানুষকে বলতে চাই, কংগ্রেস ইজ দেয়ার টু প্রোভাইড ইউ জাস্টিস। और कांग्रेस के विकल्प और उनके কোনো দল হতে পারে না। कांग्रेस আপনাদের सोच है। कांग्रेस गरीबों का पार्टी है, एससी एसटी ओबीसी रिलीजियस माइनॉरिटी का पार्टी है, अमीरों का पार्टी नहीं है। अजय, आपका दायित्व बनता है कि हमसे सहयोग करें। আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের অনুরোধ করছি। सेफगार्ड योर राइट, और आने वाले पीढ़ी के लिए सोच के कांग्रेस को मजबूत कीजिएगा। हमें कोई अन्याय से या कोई दूसरा तरीका से सहायता नहीं चाहिए। बस आम जनता के ऊपर हम लोग का भरोसा है कि आने वाले दिन में युवा हो, बेकार हो, श्रमिक हो, मजदूर हो, कर्मचारी हो, ये एक सबक सिखाएंगे भाजपा वाले को। ऐसा माफिक नहीं चलने वाला है त्रिपुरा। एक सीमा होता है, समस्त सीमा पार করে দিয়েছে। দেখো সারা ভারতবর্ষের চেষ্টা একটু প্লিজ থিঙ্ক, সারা দেশ জুড়ে এক কায়দায় করাপশন ইনস্টিটিউশনালাইজ, একটা শিল্প আকারে সারা দেশ জুড়ে একটা শিল্প আকারে স্থাপন করেছে। শুধু পয়সা পয়সা পয়সা। अरे बूथ लेवल, पता है क्या, मेरे को आज एक भाजपा वाला सवेरे सवेरे फोन किया। एक भाजपा का कर्मी जो पहले कांग्रेस हुआ का कथा हुआ, मेरे को फोन किया सवेरे, बोला दादा बोटजोला का मंडल प्रेसिडेंट का भाव पता है क्या हुआ? मैंने बोला क्या? 1 करोड़ रुपया, 1 करोड़ रुपया मंडल प्रेसिडेंट का भाव उठा बोटजोला का। मैंने बोला तेरे प्रस्तुत? बोलता है हाँ प्रस्तुत। मैंने पूछा क्यों, कौन है ये? तो एक नाम बताया जो कि सीपीडब्ल्यू के साथ जुड़ा हुआ था, वो बंदे का लड़का, वो देने के लिए 1 करोड़ देने के लिए अब राजी हो चुके हैं। मैंने बोला क्यों 1 करोड़? वो दादा 1 करोड़ देने से मंडल सभापति अगर हो जाए तो मान लीजिए 1 साल में 20-25 करोड़ तो बना सकता है, इसलिए ये इनके पास 1 करोड़ को मतलब नहीं है। 1 करोड़ इन्वेस्ट करने से 1 साल में 20-25 करोड़ रुपया वो लोग कमा सकते हैं। आपने बुझलें नहीं मंडल सभापति। इनको एक मौका दिया गया था पार्टीशन के समय
कि वहां का हिंदू भारतवर्ष में आ सकते हो, यहाँ का मुसलमान पाकिस्तान में जा सकते हो। बांग्लादेश तब का ईस्ट पाकिस्तान हुआ करता था। ऑप्शन वाज बीइंग प्रोवाइडेड। ওখানকার হিন্দুরা ভাবলেন যে না, আমরা যেখানে আছি এখানে থাকবো। একটা পোর্শন এলেন, পাকিস্তান থেকে একটা পোর্শন এলেন, এখান থেকে মুসলমান একটা পোর্শন গেলেন, এখান থেকে মুসলমান একটা পোর্শন বাংলাদেশে ইস্ট পাকিস্তানে গেলেন। অপশন ওয়াজ দেয়ার। এই জিনিসগুলো কি করছে? এরা চাইছে বাংলাদেশের মন্দির আরো ভাঙুক, হিন্দুদের উপর আরো অত্যাচার নেমে আনো। हमको फायदा यहां पे हिंदू का, হিন্দুদের ভোটটাকে আমরা অটুট রাখতে হবে। ওখানকার ঘটনা যদি কমে যায় আমাদের লাভ হবে না, ওখানকার ঘটনাগুলো বাড়াতে হবে। কাজে এই প্রেক্ষিতে কোন পদার্থ যথার্থ ভূমিকা ভারত সরকার থেকে নেওয়া হয়নি। ভারত সরকারের তরফ থেকে ওখানকার রিলিজিয়াস মাইনরিটি যারা রয়েছে তাদেরকে কোন ধরনের যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বন্ধুরা জেনে যান, बिकॉज द रूलिंग पार्टी ये लोग चाहते हैं कि वहां पे हिंदू के ऊपर ज्यादा अत्याचार होने से हमको मुनाफा मिलेगा, ভোট दे আমাদের মুনাফা মিলবে, ভোটের বাজার আমরা মাফ করতে পারবো। এই তো চলছে। আজকে যে কালকে বিজয় দিবস গেল, পরশু দিন জানেন আর্মি হেডকোয়ার্টারে এই জেনারেল অরোরার নেতৃত্বে যে ছবিগুলো, এতগুলো ট্যাঙ্ক, প্রায় 90-92 হাজার পাকিস্তানি সৈন্য সারেন্ডার, আর্মি হেডকোয়ার্টারে যে ছবিগুলো ছিল, मोदी सरकार बोलती ये सब छवि उतार दो, ये नहीं चाहिए, इंदिरा जी का प्रचार हो रहा है, ये सब हटा दो आज। এই তো হচ্ছে। এরা ইতিহাসকে বিকৃত করতে চাইছে। They want to rewrite history তাদের সুবিধা অনুসারে। जो बंदा माफीनामा लिखता था उस वक्त स्वाधीनता आंदोलन के समय, वो बंदा हो गया वीर सावरकर। और जो आदमी 16 साल जेल में बिताया जवाहरलाल नेहरू, उसको छोटा करके दिखाने का कोशिश हमेशा हो रहा है बीजेपी की तरफ से। They want to rewrite history। ইতিহাস বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই ভারত নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা। নতুন প্রজন্মের কাছে আপনার এই এডুকেশনে দেখবেন প্রত্যেক এই যে ঘেরেও কারণ বলি আমরা এডুকেশন, স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের ইতিহাসকে বিকৃত করে নতুন নতুন চ্যাপ্টার ইনক্লুড করছে। আসল তথ্যগুলো হিস্টোরিয়ানদের কোনো মতামত নেই। বিজেপি মার্কার কিছু সুবিধাবাদী লোক যা ব্যাখ্যা দিচ্ছে, টিভি টেলিভিশন সব উল্টা পাল্টা প্রচার করে মানুষকে, ইয়াঙ্গার জেনারেশনকে তারা বিষাক্ত করে তুলছে। এই দেশ কিভাবে এগোবে? हमें कोई परवाह नहीं है। मैं तो कुछ देर के लिए बीजेपी के साथ था, मैं क्यों छोड़ के आया? मैं तो पावर में था, मेरे पास मैं बहुत कुछ बोलना चाहता हूं, लेकिन ठीक है, आई नो when I ought to have been। मैं क्यों छोड़ के आया? जब मेरे को बोला गया कि हर महीने एक कोटा दिया जाएगा, तुमको कोटा फुलफिल करना है, तो मैं छोड़ के आ गया। I am here in politics not to rob and not to steal the money, the government money, and send it to Delhi to the higher ups। मैं चोरी करने के लिए वो बंदे को खुश करने के लिए मैं यहाँ पे राजनीति नहीं करने आया हूं। अभी आज के बोला साहस पची क्या नो, बिकॉज माई पॉलिटिकल जर्नी इज क्रिस्टल क्लियर। 7 सूत्र पॉलिटिकल जिंदगी अभी तक बिताया मैंने, मेरा कोई डर नहीं है, ना ईडी ना सीबीआई ना इनकम, मेरा कुछ बिगाड़ नहीं। इसलिए ये गर्व है मुझमें, आई कैन कॉल स्पेड ए स्पेड। कौन नहीं जानता कि लूटपाट चलছে? सबको बताइए, पुलिस तो सुन रहे, सबको पता है লুটপাটের রাজত্ব চলছে রাজ্যে।
কর্মচারীদের দেওয়ার সময় জানটা কষ্ট হয়, বেকারদের চাকরি দেওয়ার সময় আত্মাটা শুকায় জায়গা, গলাটা শুকায় জায়গা, শ্রমিকদের কিছু দেওয়ার সময় শুকায় জায়গা। ক্লিয়ার করছিল না? প্রতিশ্রুতি ছিল না বিশেষ ডকুমেন্টে যে ন্যূনতম মজুরি কত করা হইব? 340 টাকা। করছে নি? কেন করে না? এমজিএম টাকার মজুরি বাড়াইব, করছিল না? মিস কল চাকরি বাদ দেন, বছর 50,000 চাকরি দিব, কর্মসংস্থানের ব্যবস্থা করবো, করছে নি? কই? যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা অবহেলিত যে রাজ্যে, এখন দেখবেন আমি দেখলাম ওই কি পুলিশ এক্সিকিউটিভ না কি এক্সিকিউটিভ, আমার প্রশ্ন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, জেনারেল ইম্পর্টেন্ট, বেকারের মুখে হাসি উঠবো যে কোনো ভাবে হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, হায়ার এডুকেশন নাকি পুলিশ এক্সিকিউটিভ? পুলিশ এক্সিকিউটিভ কি কারণে? তাহলে বিজিবির লোক ধরে দিতে পারবো। আমার হাসপাতালে রোগী চিকিৎসা না পায় মারা যায়, নার্সের সুবিধা না থাকুক, ওই গেলে পেশেন্ট গেলে ট্রলি লইয়া চাউন্ডার লোক থাকে না, টাকা দেওয়া লাগে। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার অভাব, আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকার অভাব, সেকেন্ডারি স্কুলগুলোতে, হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার অভাব। আমার কলেজে নেট সেট পিএইচডি পাস করা 2000-এর উপর এই রাজ্যে তাদের অ্যাবজর্পশন নাই, অথচ ফ্যাকাল্টির অভাব।